দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর, প্লট দেয়া নেয়ার পুরোটাই ছিল জালিয়াতি, আদালতের পর্যবেক্ষণ। ২ ছাত্র উপদেষ্টা সহ আরো কয়েক উপদেষ্টাও পদত্যাগের পর নির্বাচন করবেন জানিয়েছেন আসিফ মাহমুদ। এড়িয়ে গেলেন নিজের আসন ও দলের নাম। বালদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ, উপদেষ্টা পরিষদের চলছে ভবন নির্মাণে একক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার চিন্তা, বৈঠকে ব্রিফিং। খালেদা জিয়া সিসিইউতে সুস্থতা কামনায় কাল সারা দেশে বিশেষ দোয়া কর্মসূচি। হতেই হবে শেখ হাসিনার জুলাই হত্যাযজ্ঞের বিচার, বলেছেন বিএনপি নেতারা। নির্বাচনকালীন আইন শৃঙ্খলার মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, জানিয়েছে ইসি। তফসিলের পর আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না। রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 6 বছর করে কারাদণ্ড দেয়া হয়। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। রাজুকের বোর্ডের মেম্বার অনেক, তারা যাচাই বাছাই না করে এবং গণপূর্তের কর্মচারীরা যে নোটগুলো দিয়েছে তারাও এখানে কোনো যাচাই বাছাই করে নেই এবং মন্ত্রীও যাচাই বাছাই করে নেই, সচিবরাও যাচাই করেনি। না করে এরকম একটা ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে। রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 23 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করে আদালত। এর আগে 17 নভেম্বর মানবতা বিরোধী মামলার এক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন রায়ের ফলে নজির সৃষ্টি হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন ভবিষ্যতের ক্ষমতাসীনরা, এমনটাই নাগরিকদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন,
মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী তামিম জানান, আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবেন তারা। এদিকে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২১তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ জব্দ তালিকার সাক্ষী হিসেবে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা জবানবন্দি দেন। জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট ময়মনসিংহের গৌরীপুর থানার সামনে ৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার ৬ আসামির বিরুদ্ধে ২৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী শহীদ আনাজ সহ ৬ জন হত্যা মামলায় শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবীরা। আমরা রায় কালেক্ট করেছি, আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। শুধু ২ ছাত্র উপদেষ্টায় নয়, অন্তর্বর্তী সরকারের আরও অনেক উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপদেষ্টা জানান, তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি সময় হলেই জানাবেন। কোন দল থেকে নির্বাচন করতে যাচ্ছেন সে প্রশ্ন এড়িয়ে যান আসিফ মাহমুদ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় ৪৩টি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগামী ১ বছরে দেশের প্রতিটি উপজেলায় এমন পাঠাগার নির্মাণের ঘোষণাও দেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে পারেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেইনি। তবে আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। তবে কখন পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এসব উপদেষ্টারা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই সরে দাঁড়াবেন তারা। কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আসিফ মাহমুদ। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এজাজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান এলজিআরডি উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দ্রুতই এ বিষয়ে দৃশ্যমান হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব কথা জানান। এছাড়া দুর্নীতি দমন সংশোধন অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা জানতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের উপর হামলায় সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে নিন্দা ও উদ্বেগ জানায় সচেতন মহল সহ রাজনৈতিক দলগুলো।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, হামলাকারীদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে, খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ, দুর্নীতি দমন কমিশন সংশোধন খসড়া অধ্যাদেশ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সারা দেশে ভবন নির্মাণে একক কর্তৃপক্ষের বিষয়টি পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে, আমাদের ফায়ার হ্যাজার্ড সবসময় আছে, ফায়ার লেগেই যেতে পারে। তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা। প্রেস সচিব জানান, নতুন অধ্যাদেশে মানব পাচারে জড়িতদের ব্যাংক হিসাব, সম্পদ জব্দ, বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারবে। আর দুদক অধ্যাদেশে সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের। কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, মেডিকেল বোর্ডে দেশে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত রবিবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতারা বলেছেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল শেখ হাসিনা। হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালে আদালতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাক্তার মিলনের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দল বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে স্মরণসভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতন ও গণতান্ত্রিক আন্দোলনে ডাক্তার মিলন ছিলেন অগ্রপথিক। অনুষ্ঠানে ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলেই মিলনের স্বপ্ন পূরণ হবে। শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে বিএনপি নেতারা বলেন, 90-এর আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ আজও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের সাহস যোগায়। নেতারা বলেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা বিচারহীন থাকতে পারে না। তার এবং তার দূষণের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। আজকে প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। বিএনপি একমাত্র দল দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের ফসল যাতে ব্যাহত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।
জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষের কাণ্ডারি হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন বৃহস্পতিবার এই দোয়ার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি আফরোজা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন, তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা মামলায় আপসীর নেত্রী বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন। এ সময় তিনি গুরুতর অসুস্থও হয়ে পড়েন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার মূল দায়িত্ব থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে তা মনিটরিং করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইউএনডিপির সহায়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধে কমিশন কাজ করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থানে থাকবে ইসি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ ভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচনে সেনাবাহিনী কোন দায়িত্ব পালন করবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। এটা ইনেট টু সিভিল পাওয়ার হিসেবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া আছে সেটা বহাল থাকবে। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। সচিব জানান, অপপ্রচার রোধে সিআইডির প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এমটিএমসির অ্যাপ ব্যবহার করবে কমিশন। পাশাপাশি নির্বাচনে এআই সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল করবে। সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। এখানে আপনারা জানেন যে ইউএনডিপি এর সাথে একটা ওদের প্ল্যাটফর্ম আছে, সেটা আমরা ব্যবহার করব। পাশাপাশি আমাদের নিজস্ব সক্ষমতা যেটা আছে, তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো নিয়েও আমরা কোঅর্ডিনেট করব। আচরণবিধি মানার বিষয়ে শুরু থেকে নির্বাচন কমিশন জোর দিচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আপ্যায়ন গ্রহণ করবে না নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হাজারো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। পরিবার নিয়ে অপেক্ষায় থাকেন খাবার, সুপেয় পানি ও অন্যান্য সাহায্যের দিকে। সবচেয়ে ঝুঁকিতে শিশুরা, আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানান রোগে। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। খাবার টাবার দিয়ে যাইতেছে, সাহায্য করতেছে, তা ওই বাচ্চারা খাওয়াইতেছি, রাখতেছি, তাহা জায়গা নাই, ঘুমানির জায়গা নাই, নিয়ে কষ্ট করি। ভয়াবহ আগুন সব কেড়ে নিল একমাত্র বুকের মানিককে আগলে রেখেছেন সারা বেগম। সব হারানোর চিন্তা বাদ দিয়ে এখন তার একটাই লক্ষ্য, অসুস্থ শিশুটিকে বাঁচানো। আমি বাবুরে নিয়ে ডায়রিয়া হাসপাতালে ছিলাম মহাকালী। পরে আমরা আবার এই রুমে থাকতাম, বুঝছেন তো। আমি সবকিছু রান্না বান্না করে রাইখা ওরা নিয়ে হাসপাতালে গেছি। ওর বাবা আমারে ভর্তি করে রাইখা আইসা পড়ছে, আয়া দিয়ে বাসায় আগুন লাগছে, সবকিছু ফিরে চাই গেছে, কিছু রাখতে ঋণে ঘরে টাকা ছিল 10,000 টাকা, হ্যাঁ ফুটে টুটে সবকিছু হয়ে গেছে। মহাখালী গুলশানের আকাশচুম্বী অট্টালিকা আর করাইলের টিনের চালের জরাজীর্ণ খুপড়ি ঘরের মাঝখানে ব্যবধান শুধু একটি লেকের। এই সামান্য দূরত্বের ভেতরেই লুকিয়ে জীবনমানের আকাশ পাতাল পার্থক্য। ক্ষতিগ্রস্ত হয়েছে,
মনে করুন যদি গুলশান বনানী আগুন লাগতো, বিমান ঘুরতো কয়েকটা, বুড়বুড় চতুর্থ বিমান পানি ছাড়তো, আর এত ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বিমান ছেড়ে একটা ফোঁটা পানি, বৃষ্টির মতো পানি এই জায়গায় ফেলাতে পারছে না। কি গরিবের জন্য কি কোনো সহযোগিতা নাই সরকারের কাছে? বিত্ত বৈভবের অশুভ আতাত আর স্বপ্ন বেচার এই নিম্নয়ের মানুষগুলোর নিঃস্ব হওয়ার গল্পের নেপথ্যে কারা, এমন প্রশ্ন বহুদিনের। যখন ওই পাশে আগুন আসছে তখন আমরা এখান থেকে বের হয়ে একবারে মাঠে চলে গেছি। এখানে আরো একবার লাগছিল, বাজারে একবার লাগছিল, এই পর্যন্ত 5-6 বার লাগছে। বই খাতা আমি কিচ্ছু নিতে পারি না, একটা কলমও না। সামনে মাসে 7 তারিখে আমার পরীক্ষা কি করে দিব? দিন যত যাবে নিঃস্ব মানুষগুলোর উৎকণ্ঠা বাড়বে আরো। ডায়রিয়া হইতে পারে, ঠান্ডা, জ্বর, এগুলা, কারণ ওরা হচ্ছে মানসিকভাবে বিপদগ্রস্ত এবং শারীরিক খাওয়া দাওয়া তাদের প্রপারলি হচ্ছে না। সহৃদয় মানুষের বাড়িয়ে দেওয়া সহায়তার হাতে এখন ভরসা সব হারানো মানুষগুলোর। গেল 2 বছরে 4 বার আগুন লাগলো এই করাইল বস্তিতে। প্রশ্ন হলো বারবার কেন লাগে এই আগুন, কারণ কি, এর পেছনে কে বা কারা দায়ী, সরকারই বা কি উদ্যোগ নিয়েছে? আগুনের খবর পেয়ে কেন ফায়ার সার্ভিসকে বারবার আটকে যেতে হয় পথে? মোটা দাগে এই কারণগুলি চিহ্নিত করা হয় সরকারি বেসরকারি পর্যায়ের নানা তদন্তে, কিন্তু তাতে কি বন্ধ হয়েছে আগুন? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে চিকিৎসা নিয়েছেন প্রায় 1200 মানুষ। করাইল বস্তিতে গত মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় 2 দিনব্যাপী হেলথ ক্যাম্প চালু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ক্যাম্পে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং দুর্ঘটনায় আহত বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হেলথ ক্যাম্পের প্রথম অংশ করাইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক ব্লকের কবরস্থান গলিতে পরিচালিত হয়। আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের দুর্যোগে সবসময় আমরা ছিলাম এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা মানুষের পাশে, যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের পাশে এসে দাঁড়াবো। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের মানুষের সুখ দুঃখে সবসময় তাদের পাশে এসে দাঁড়ান এবং তাদের সে আন্তরিকতার কারণেই আমাদের এই মেডিকেল টিমের সকলেই তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে বাংলা জাতীয়তাবাদী দল এই ধরনের একটি ক্যাম্প আয়োজন করেছে। আপনাদের যারা মিডিয়ার আবারও আলোচনায় জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আমাকে যারা না চেনে তারা এখনো মাটির নিচে বসবাস করে, এমন বক্তব্য দিয়ে আবারও ভাইরাল জামাতের এই নেতা। শাহজাহান চৌধুরী আরেকটা কিছু কিছু ফুনির বহুত চলে নাকি ইটা উল্টা পাল্টা। খবরদার খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী আর যারা নাও চিনে এটারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। শক্তি চাইয়ে আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর মেহরবানি, আল্লাহ সূর্য দিয়ে চাইব, আল্লাহ তাআলা আর একটার মর্যাদা দিয়ে আমরা দোয়া করি দেন, মেহরবানি করি দোয়া করি। আজ সকল পানি বিচার হওয়া যায়, সুদূর বুদুর নগরীয় লোড়ো যেটা করি, আজ যদি সকল পানি ফানি এটা লোড়ো যেটা করি বাজিও। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি বাণিজ্যকে ধসিয়ে দিয়ে গেছে, যা থেকে টেনে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে সিরামিক মেলায় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিগত সরকার খেলাপি ঋণকেও নিয়ে গেছে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে। যুদ্ধবিধ্বস্ত দেশেও খেলাপি ঋণের এমন অবস্থা হয় না। গোলাম মনিরুল হাসানের রিপোর্ট। রাজধানীতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চতুর্থ সিরামিক মেলা শুরু হলো বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা যোগ দিয়ে কথা বলেন, দেশের ব্যাংক খাত নিয়ে হতাশা প্রকাশ করেন দেশের খেলাপি ঋণের চিত্রে। বাংলাদেশের যে এই মুহূর্তে এনপিএল বা নন পারফর্মিং লোন অথবা ব্যাংকের যে অনাদায়ী দেনা, এটা প্রায় 35%, যেটা বিশ্বের সবচেয়ে হাইস্ট। এবং যুদ্ধ বিধ্বস্ত যে কটা দেশ আছে, ইউক্রেন, ইউরেশিয়া, ইসরায়েল যে লেবানন আক্রমণ করলো, এটা সকলের থেকে 2 গুণ 3 গুণ বেশি। বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে গেছে। বিগত সরকার এই দেশকে
যুদ্ধে মানুষ মারেনি, কিন্তু এমন ভাবে দারিদ্র্যকে বসিয়ে দিয়ে গিয়েছে আমাদের অর্থনীতিতে, যে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। সেখান থেকে আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের $32 বিলিয়ন একটা রিজার্ভে পৌঁছেছি। অনুষ্ঠানে সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মইনুল ইসলাম বলেন, পোশাক খাতে বাইরে রপ্তানিতে সিরামিক শিল্পে শক্ত অবস্থান গড়া সম্ভব, তবে এতে প্রধান সমস্যা জ্বালানি সংকট। Ceramic is now emerging as another star in making. এবারে মেলায় 25টি দেশের 135টি প্রতিষ্ঠান ও 300টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এটিকে সিরামিক শিল্পের উন্নয়নে বড় সেতু হিসেবে দেখছেন দেশের সিরামিক কোম্পানিগুলো। এবার আমরা আরো বেশি গ্লোবাল ব্র্যান্ডস দেখতে পারতেছি এবার এক্সপো আন্ডার দিস রুফ। সো আগের থেকে আমরা অনেক বেশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করার চান্স আছে, ওদের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ বেশি আছে, কমিউনিকেশন করার সুযোগ বেশি আছে। সো আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি যে আমরা মোর গ্লোবাল কোম্পানিজগুলোর সাথে আমরা ইজিলি এখন ওদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। বৃহস্পতিবার শুরু হওয়া সিরামিক মেলা চলবে রবিবার পর্যন্ত। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে তড়িঘড়ি করে পানগাঁও ও লালদিয়া বন্দরের চুক্তি সম্পাদনে প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতার বই প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় আমলাতন্ত্রের মূল কাজই ছিল চৌর্যবৃত্তি, যার অন্যতম হাতিয়ার ছিল বাংলাদেশ ব্যাংক। বলেন, লুকায়িত খেলাপি ঋণ বেরিয়ে আসছে বলেই এখন তা স্পষ্ট হচ্ছে। সাংবাদিকদের পেশাগত অধিকার উত্তরণে সরকারকে কাজ করারও আহ্বান জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় সাবেক সচিব ফারুক হোসেন বলেন, বন্দর চুক্তির প্রক্রিয়া 13 দিনের নয়, বরং দীর্ঘ 4 বছরের, যা পিপিপির আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে বলে জানান তিনি। এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশই লাভবান হবে বলেও জানান তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে 2 মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের একজন এসআই সহ নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন পুলিশের এক সদস্য সহ 2 জন। উত্তর পাইনদং আমতলী এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা 6:30টার দিকে এসআই সাইফুল ও একজন কনস্টেবল একটি মোটরসাইকেলে করে মানিকছড়ি থেকে ফটিকছড়ির দিকে যাবার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর অবস্থায় 4 জনকে উদ্ধার করে স্থানীয় নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 2 জন মারা গেছেন বলে জানায় ডাক্তার। নিহত এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম খাগড়াছড়ির মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। দুর্ঘটনায় নিহত পুলিশের অপর সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান খাগড়াছড়ির বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত মানিকছড়ি থানার পুলিশ কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত অপরজনের চিকিৎসা চলছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। শহরের কান্দিপাড়া মোড় এলাকায় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে শাকিল ও তার সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনদের ওপর এলোপাতারি গুলি ছোড়ে। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত চলছে। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নারী সমাবেশ হয়েছে বগুড়ার গাবতলী উপজেলা সদরে। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, উপজেলা সভাপতি মোর্শেদ মিল্টন ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। সাভারের আমিনবাজারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান। এ সময় তার সাথে ছিলেন সাভার উপজেলা বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেন সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রম বিক্রি করতে সমবেত কৃষি শ্রমিকদের ভাপা পিঠা ও গরম চা দিয়ে নাস্তা করালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটের ধারাবাজারে কৃষি শ্রমিক হাটে ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেন তিনি। এ সময় গ্রামের কৃষক ও শ্রমজীবীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
বিএনপির নির্বাচনী জনসভা হয়েছে লালমনিরহাটে। এতে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বলেছেন, ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। বড়বাড়িতে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন ইউনিয়নের দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে বিএনপি সমর্থিত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের সমর্থনে র্যালি ও সমাবেশ হয়েছে। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি ও সহসভাপতি প্রবীণ চন্দ্র সহ অনেকে। রাজধানীর উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স মার্কেট সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধানের শীষের জাগরণের গণমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নিয়ে উত্তরায় মতবিনিময় সভা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ধানের শীষ প্রতীকের পক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ হয়েছে কিশোরগঞ্জে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম খান চুন্নুর সমর্থকরা রেলওয়ে স্টেশনের সামনে থেকে পদযাত্রা বের করেন। খাগড়াছড়িতে উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শাপলা চত্বর মঞ্চে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। MS মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও গ্রিন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শরীফুল ইসলাম দুর্জয়ের বাবা মরহুম আবুল বশার বসন মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মৃতিচারণ সভা হয়েছে গোপালগঞ্জে। কাশিয়ানীর খাগড়াবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত সভায় অংশ নেন চীন ও বাংলাদেশের ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রিন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন তার শ্বশুর মরহুম আবুল বশার বসন মিয়ার স্মৃতিচারণ করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন। চলতি মাসে পার্বত্য চট্টগ্রাম সহ বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ৬,৩১,০০,০০০ টাকার বেশি অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ি পানছড়ির লোগাং জোনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তবে যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানাবো আরেকবার। দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর, প্লট নেয়া দেওয়ার পুরোটাই ছিল জালিয়াতি, আদালতের পর্যবেক্ষণ। ২ ছাত্র উপদেষ্টা সহ আরো কয়েক উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচন করবেন জানিয়েছেন আসিফ মাহমুদ। এড়িয়ে গেলেন নিজের আসন ও দলের নাম। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ উপদেষ্টা পরিষদে। চলছে ভবন নির্মাণে একক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার চিন্তা, বৈঠকের ব্রিফিং। খালেদা জিয়া সিসিইউতে সুস্থতা কামনায় কাল সারা দেশে বিশেষ দোয়া কর্মসূচি। হতেই হবে শেখ হাসিনার জুলাই হত্যাযজ্ঞের বিচার, বলেছেন বিএনপি নেতারা। নির্বাচনকালীন আইন শৃঙ্খলার মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছে ইসি। তফসিলের পর আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।